সাহিত্য সাহিত্য জাতির মেরুদণ্ড, আর তাই হয়তোবা নোবেল পুরস্কার প্রাপ্ত কবিগুরুকে বাঙালিরা জাতির আইকন বলে ভাবি। আর এই সাহিত্য নিয়ে যত আলাপ যত আলোচনা আমরা করব, ততই হব ঋদ্ধ থেকে ঋদ্ধতর। কারণ পরবর্তী প্রজন্মকেও সাহিত্যে উদ্বুদ্ধ করার দায়িত্ব কিন্তু আমাদের উপরেই বর্তায়। একেবি টিভি নিয়ে আসছে সাহিত্যের অনুষ্ঠান সাহিত্য বাসর। কি হবে এই অনুষ্ঠানে? এই অনুষ্ঠানে থাকবো আমি এবং অবশ্যই আপনারা। কোনো একজন কবি এবং সাহিত্যিককে নিয়ে বসে সাহিত্য সমুদ্রে ডুবকি মারব। দেখবেন উঠে আসবে মুঠো মুঠো মুক্ত মণি। রাজ্যের কবি সাহিত্যিকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই একেবি টিভির সাহিত্য বাসরে অংশগ্রহণ করার জন্য। অংশগ্রহণ করার জন্য সরাসরি যোগাযোগ করবেন নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে। তাহলে চলুন আমরা শুরু করি সাহিত্য বাসর। রৌদ্র উঠিলে অশ্বত্থ পাতার ছায়াগুলি সারাদিন আমার উপর খেলা করিত। তার নবীন শিকড়গুলি শিশুদের অঙ্গুলির ন্যায় আমার বুকের কাছে কিলবিল করিত। কেহ ইহার পাতা ছিঁড়িলে আমার মনে ব্যথা জাগিত। নমস্কার, সকলকে স্বাগত আমাদের এই সাহিত্য বাসর অনুষ্ঠানে। কবিগুরুর গল্প পাঠ করে একটা অংশ পাঠ করে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে এসছে গল্পকার স্মিতা রায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার, আপনাকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, খুব জানতে ইচ্ছে করছে আপনার বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম এবং বেড়ে ওঠা এই শহর আগরতলাতেই। আচ্ছা, আপনি গল্প লেখার পাশাপাশি কিছু করেন? হ্যাঁ, গল্প লেখাটা আমার নেশা। আর পেশা হলো আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ত্রিপুরা সরকারের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে কর্মরত আছি। আচ্ছা, এত গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে আপনি লেখার সময় পান, কখন লেখালেখি করেন? এটা একটা বড় প্রশ্ন। এটা তো আপনার ভীষণ নেশা, বোঝাই যাচ্ছে। যে করে হোক সময় বের করে নেন, কিন্তু কখন সেটা? সময় বের করে নিতে হয়, তো কখন সেটা কোনো ধরাবাঁধা নিয়মে আমি সময় বের করে নিতে পারি না। প্লট মাথায় থাকে আর ল্যাপটপে টাইপ করি, তো যেদিন যতটুকু সময় ম্যানেজ করতে পারি সেদিন ততটুকু লিখি। কখনো দেখা যায় যে 2-3 দিন চলে গেল কিন্তু ল্যাপটপ ওপেন করতে পারলাম না। আবার কোনোদিন হয়তো টেনে শেষ করে ফেললাম অনেকখানি। মানে এটা হয়ে যায় নিজে নিজে, তবে সময় লাগে, অবশ্যই সময় লাগে। আচ্ছা, বললেন যে প্লট মাথায় থাকে, তো সেটা আসে কি করে? কি করে আসে? এটা কোনো বাস্তব ঘটনা দেখে নাকি? অনেকগুলো প্লট আসে বাস্তব ঘটনা দেখে, অবশ্যই নিউজ চ্যানেল দেখে বা পত্রিকা পড়ে। আর অনেকগুলো আসে ধরুন কোনোখানে আমরা কথাবার্তা বলছি বা সমাজ থেকে বিভিন্ন ঘটনা দেখলাম, এগুলো মনে ছাপ ফেলে তার থেকে। আবার অনেকগুলো নিজে নিজে এমনি এসে পড়ে। আচ্ছা আচ্ছা, এবার কিছু শুনতে চাইবো, আপনার স্বরচিত কিছু শুনতে চাইবো। আমি একটি অনুগল্প শোনাচ্ছি। গল্পের নাম জ্যোতির্ময় স্মরণ সন্ধ্যা। স্বনামধন্য লেখক জ্যোতির্ময় সান্যাল গত হয়েছেন 12 বছর আগে। আজ তার 90তম জন্মদিবস উপলক্ষে স্থানীয় কালচারাল হলে জ্যোতির্ময় স্মরণ সন্ধ্যায় সমবেত হয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, সাহিত্যপ্রেমী এবং গুণমুগ্ধ বহু লোক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তার একমাত্র ছেলে আইনজীবী ময়ূখ সান্যালও। বাবার স্মৃতিচারণ করে উদাত্ত বক্তব্য রাখার পর দর্শকদের তুমুল করতালির মাঝে ময়ূকবাবুর দুচোখ ভিজে এলো। বুকে জমা গোপন ক্ষোভ আর অভিমানের বরফ গলে বের হওয়ার পথ খুঁজতে লাগলো দুটি চোখ দিয়ে। এ কথা বলা যায় না, অথচ সহ্য করাও কঠিন। ছড়া লিখতে ভালোবাসত ছোট ছেলেটি। একদিন তার ছড়া লেখা খাতাখানি বাবার চোখে পড়ে গেল। রাগে অগ্নিশর্মা বাবা সেই খাতা উনুনে ছুঁড়ে দিলেন। আজ বাবার ছবিতে মাল্যদানের পর ময়ূকবাবুর মন অভিযোগ করল, লেখালেখির বীজ তো আমার রক্তেও ছিল বাবা, কিন্তু তুমি অঙ্কুরেই পুড়িয়ে দিলে।
সন্ধ্যার সেই দুর্লভ মুহূর্তে পৃথিবীর অন্য পারে অশরীরীদের জগতে একটি ছায়ামূর্তিও কিঞ্চিত চঞ্চল হয়ে উঠল। তাকে ঘিরে জমাট বাঁধতে লাগলো ঘন বাষ্প, ধীরে ধীরে শীতল হয়ে ঝরতে লাগলো শিশির বিন্দু হয়ে। আর হিস হিস কিছু অস্ফুট কম্পন ছড়িয়ে পড়ল বাতাসে। খোকা, তোকে কোনোদিন দুবেলা পেট পুরে যাও ভাত খাওয়াতে পারিনি, আজ আমার নাতি যখন ইচ্ছে চিকেন বিরিয়ানি খেতে পায়। ময়ূকবাবু স্টেজ থেকে নামলেন। তার ভেজা চোখে চোখ পড়তেই আবেগ তাড়িত হয়ে পড়লেন পলিতকেশ লেখক তারকানাথ সেন। অবচেতন মনে আক্ষেপ করলেন, জ্যোতির্ময়দা, লেখালেখির ব্যাপারে আপনাকে গুরু মেনেছিলাম, ছেলেকে মানুষ করার মন্ত্রটিও যদি সময় থাকতে শিখে নিতাম। অসাধারণ, সত্যি আমাদের অনুষ্ঠানটা যেন একটু ভারী হয়ে গেল, পরিবেশটাই একটু ভারী হয়ে গেল। আচ্ছা, কোন গল্পকারের লেখা আপনার বেশি ভালো লাগে? ছোট গল্প কেন সেটাও বলবেন, কেন ভালো লাগে? কোন গল্পকারের লেখা বলতে একজনের নাম বিশেষভাবে উল্লেখ করা যাবে না, কারণ অনেকে লিখছেন এবং সবার লেখা থেকেই আমরা ঋদ্ধ হচ্ছি। তবে ছোট গল্প লেখা শুরু করেন বলতে গেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছোট গল্পকে একটা নিয়মে বাঁধলেন, একটা রূপ দিলেন। তারপর অবশ্যই ওনার লেখা খুব ভালো লাগে এবং খুব পড়ি, বারবার পড়ি। তারপর যাদের লেখা পড়ি, বনফুলের লেখা, বনফুলের ছোট গল্প আমার অত্যন্ত ভালো লাগে। এছাড়া অনেকেই আছেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, তাদের অনেকে বাংলা গল্প নিয়ে কাজ করছেন এবং খুব 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 ভালো লিখছেন। আজ একজন একজন করে সবার নাম বলা যাবে না। খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আর কবিগুরু, কবিগুরু তো আমাদের সব কিছুতে এসেই যায়, বাঙালির সব কিছুতে, মানে সর্বকালের আধুনিক কবি। আর কবি বলুন, সাহিত্যিক বলুন, মানে আমরা সবসময় ওনার কাছ থেকে মানে ওনাকে আশ্রয় করতেই হয় যে কোনো কিছুতেই। কাজে কবিগুরুর কথা তো এসেই যায়। তো আপনার কবিতা পড়েন কি? হ্যাঁ, কবিতা পড়ি। আচ্ছা, তো মানে কবে থেকে আপনি গল্প লিখছেন? আপনি যে এই গল্পকার হিসেবে পরিচিতি পেয়েছেন একটা, কবে থেকে আপনি গল্প লেখালেখিতে আছেন? আসলে খুব ছোটবেলায় ছড়া লিখতাম। আচ্ছা, সেটা ছিল অনিয়মিত, কোনো উদ্দেশ্য ছিল না, যা মনে আসতো লিখতাম। তারপরে একটা বিশাল গ্যাপ গেল, 2017 সাল। তখন আমার দাদা ভীষণ অসুস্থ। তো মনে হলো যে দাদাকে কি করে খুশি করতে পারি। এটা একটা বেদনাদায়ক সময়, আমরা প্রিয় মানুষকে খুশি করার চেষ্টা করি। তো মনে হলো যে আমার লেখা দেখলে দাদা খুব খুশি হয়। তো তখন কিছু কবিতা লিখলাম, বা যা কবিতা লেখা ছিল সেগুলোকে একসঙ্গে করে খুব তাড়াহুড়োয় একটা বই বের করলাম। বইটা উৎসর্গ করলাম দাদাকে। সেটা আমার প্রথম বই। তারপর আমি নিজে ফিল করলাম যে যেই কবিতাগুলো লিখছি তাদের অনেকগুলোতেই আসলে কবিতার ভাষায় আমি গল্প উপস্থাপনা করছি। তো মনে হলো যে গল্পকে তবে কবিতার ভাষায় না লিখে গল্প হিসেবে প্রকাশ করলে আরো ভালো হয়। তো সেই থেকে আমার গল্প লেখা শুরু। তো কবিতাগুলো অনেকটা গদ্য কবিতা ছিল নাকি? কিছু গদ্য কবিতা ছিল তার মধ্যে, আর যে বিষয়গুলো মনে আসতো সেগুলো গল্পের বিষয়। তাই মনে হলো যে এটা গল্পের ভাষাতেই লেখা ভালো। সেটাই, মানে গল্পে আপনি বেশি সাবলীল ছিলেন, সেটাই। আচ্ছা, শুনে নেব আপনার আর কিছু রচনা। এখন আমি একটি কবিতা শোনাচ্ছি। কবিতার নাম মাম। ছোট ছিলি তুই, বড় আদুরে মা, দাদু ভাইয়ের প্রাণ, দিদিমা তোরে গিয়ে শোনাতেন ঘুম পাড়ানি গান। খেলাধুলা আর দুষ্টুমিতে ছিল না মাতর জুড়ি, লুকিয়ে গিয়ে ঠাকুর ঘরের ক্ষীর সন্দেশ চুরি। পুতুল বিয়ে সেরে যখন চড়েছিলে আম গাছে, বুঝলি না যে বড় হয়েছিস, বিয়ের সানাই বাজে। শুরু হয়ে গেল বর খোঁজাখুঁজি, কিছু নেই ভাবনার, মাথার উপর 3 মেয়ে, করতে হবে তো পার। পুরুষ মানুষ আগুনের মতো নিষ্কলঙ্ক হয়, যার সাথে ঘুরে সে হতভাগীরে সমাজ নষ্ট কয়। মিলে গেল এক পণহীন বর, তার উপর রোজ গেড়ে, রাতারাতি বিয়ে, তোর ইচ্ছেটা কেউ শুধালো না তোরে। শ্বশুর বাড়িতে বন্দি হলি মা, শাসনের কারাগারে, মা বোনের দেখা মিলত কেবল সামাজিক লোকাচারে।
বড় পরিবারে নিরুপায় তুই, একটু মিলের খোঁজে, যখন যেমন তখন তেমন নিজেকে দিলি মা গুঁজে। সকল দুয়ার রুদ্ধ যখন একটি গেল মা খুলে, মাটির পুতুল ফেলে নিলি মা জ্যান্ত পুতুল কোলে। জীবনের সব জোয়ার ভাটায় চরম প্রতিকূলে সন্তানদের মানুষ করলি দ্বিগুণ স্নেহ ঢেলে। বড় হলো তারা, তোর হাতে দিল প্রথম উপার্জন, গরবিনী মা পেলে যে সেদিন জীবনের সেরা ধন। বইল সময়, রইল না তারা আঁচলের বাঁধনে, তোর কোল ছেড়ে সরে গেল দূরে কারণে বা অকারণে। মাঝে মাঝে তারা খোঁজ নেয় মা, দুর্গা পুজোতে শাড়ি, আরো বেশি চাস, এটা যে মা তোর বড্ড বাড়াবাড়ি। সকলে বুঝায় একালের ছেলে, দিও না কো বেশি খোঁচা। বয়স হয়েছে মন্দিরে যাও, দেবতার করো পূজা। যেমন সত্য মা বাপ তোর স্বামী ও সন্তান, সমান সত্য আজ কি মা তোর আসনের ভগবান। ভাগ্যে দেবতা বিশ্বাসে বাঁচে, শরীরে দেয় না দেখা। প্রতিমাটি তোর ঘর ছাড়বে না, আর হবি না মা একা। অসহ বেদনা গোপন করে মা জুটে নিয়ে কিছু সাথী, আশ্রমে যাস লোকচোখে আজ মা তুই ভাগ্যবতী। কি চেয়েছিলি, কি যে পেলি মা, শুধুই মানিয়ে নেওয়া। শেষ ভালো যার, সব ভালো তার, এই তোর ভালো হওয়া। নমস্কার। অপূর্ব, একদম মন প্রাণ দিয়ে শুনছিলাম আপনার কথা। এই যেন প্রতিটি ঘরের ঘটনা, তাই না? আমাদের মেয়েদের নিয়ে লিখেছেন। আচ্ছা, খুব জানতে ইচ্ছে করছে যে গল্প বা কবিতা, আপনি তো গল্পেই বেশি সাবলীল বোধ হয়, তো গল্প নিয়ে আগামীতে কি স্বপ্ন দেখেন? আগামীতে স্বপ্ন দেখি, সব গল্পকারেরই ইচ্ছে থাকে উপন্যাস লেখার, তো উপন্যাস শুরু করার ইচ্ছে আছে। আর আপাতত ইচ্ছে গল্প লেখায়, আরও বেশি করে গল্প লেখা, এবং আরও বিভিন্ন দিক, সমাজের অনেক 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 দিক রয়েছে যেগুলো এখনো ছুঁয়ে যেতে পারিনি, ওই দিকগুলোকে যাতে তুলে আনতে পারি। আর প্রত্যেকটা গল্পে আমি চেষ্টা করি যে শুধু একটা ঘটনা তুলে ধরা না, একটা মেসেজ যাতে দিতে পারি পাঠকদেরকে। এবং আরেকটা জিনিস মনে হয় যে জীবনে সুখ থাকে, দুঃখ থাকেই, তো আমরা যেন দুঃখটাকে জয় করে বাঁচার স্বপ্ন দেখি। দুঃখটাই শেষ না, পরাজয়ের পরে একটা জয় আছে, অন্ধকারের পরে আলো আছে। ওই মেসেজটা যাতে আমি সবাইকে দিতে পারি, এটাই আমার উদ্দেশ্য। আমাদের শুভকামনা রইল আপনি আপনার উদ্দেশ্য যাতে অচিরেই সিদ্ধ করতে পারেন। কেমন লাগলো বন্ধুরা? আজকের পর্বে আমার সঙ্গে ছিলেন গল্পকার স্মিতা রায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনি এসেছেন আমাদের স্টুডিওতে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ একেবি টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান এবং কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? নিশ্চয়ই ভালো। তাহলে পরবর্তী পর্যায়ের জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।